আওয়ামী লীগ আমলে ধ্বংস হয়েছে প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠান, সংসদে বললেন অর্থমন্ত্রী। বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে সরকার। 2034 সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে মাননীয় স্পিকার। সময় মতো প্রকল্প শেষ না হওয়ায় কাজে আসছে না বিদ্যুতের 7 মেগাওয়াট সঞ্চালন লাইন। অর্থনৈতিক কারণ দায়ী দাবি ঠিকাদারের। নতুন নিয়োগ চায় পিজিসিবি। আমরা এখন আল্লাহর রহমতে একটা প্যানেল স্টেজে চলে এসেছি। আশা করতেছি যেটা আমরা অচিরেই চুক্তি স্বাক্ষর করব। তারা অলরেডি টেন্ডার করে দিয়েছে, প্রাইসও দিয়েছে। এখন ওনারা ওটা অ্যাওয়ার্ড করে না, বিকজ অফ দ্য প্রাইস ইজ অলমোস্ট ডাবল। জ্বালানি তেলের সংকট কাটছে না। দেশ জুড়ে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। তেলের জাহাজ আসলেও ভোগান্তিতে গ্রাহক। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। ছাত্রদলের নতুন কমিটি দেওয়ার গুঞ্জনে পদপ্রার্থীদের দৌড়ঝাঁপ লবিং। ইরান যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিতে 7 স্তরের নিরাপত্তা। সেনাবাহিনীর পাশাপাশি স্পেশাল ফোর্স মোতায়েন। হরমুজ প্রণালীতে আটকে আছে 800-র বেশি জাহাজ। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দিচ্ছিলেন, এবার বিস্তারিত। আওয়ামী সরকারের সময় প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়েও অর্থনীতির সব সুযোগ ছিল নিম্নমুখী। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতি এগিয়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। সংসদে একথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান 2034 সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ করার লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার। সংসদের 13তম বৈঠকের শুরুতেই বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক খাত, ব্যাংক, রাজস্ব, মুদ্রাস্ফীতি অর্থাৎ দেশের বর্তমান অর্থনৈতিক চিত্র তুলে ধরেন তিনি। সেই সাথে ভবিষ্যৎ পরিকল্পনাও। বলেন, গত 17 বছরে দারিদ্র্য বেড়েছে। মাথাপিছু আয় বাড়লেও একটি মুষ্টিমেয় গোষ্ঠীর হাতে তা কুক্ষিগত ছিল। সরকারের সুদ ব্যয়ের চিত্র উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। জানান 2005 থেকে 2024 সাল পর্যন্ত সুদ ব্যয় বেড়েছে 13 গুণ। জনগণ বিনিয়োগের সুফল পায়নি। বাজেট ঘাটতি বৃদ্ধির পাশাপাশি এর মানও প্রশ্নবিদ্ধ হয়েছে। দুর্নীতির কারণে বেড়েছে অর্থনৈতিক বৈষম্য। মন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে 5 থেকে 6% নামিয়ে আনা সরকারের লক্ষ্য। গুরুত্বহীন প্রকল্পগুলো বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে এবং গত 15 বছরে বাজার কারসাজির অনিয়ম তদন্তে কমিশন গঠনের কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার একটি এমন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করে যেখানে বই খাতের চাপ, উচ্চ মূল্যস্ফীতি, মন্থর বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক দুর্বলতা একযুগে বিদ্যমান ছিল। ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময়ও ইন্ডিকেটর নিম্নগামী ছিল এবং সেখান থেকে এখন আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এই জন্য সরকারের উন্নয়নের অন্যতম স্লোগান হলো 2034 সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত করা। অর্থমন্ত্রী সংসদকে জানান, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও এলএনজির মূল্য দ্বিগুণের বেশি হয়েছে। এজন্য সরকারকে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত 36,000 কোটি টাকা প্রদান করতে হবে। এতে বাজেট ঘাটতি বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রভাব ফেলবে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাজেট প্রণয়নের কাজে হাত দিয়েছে সরকার, জানান আমির খসরু। একটি প্রগ্রেসিভ অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক টেকসই পথে পরিচালিত করতে দৃঢ় প্রতিজ্ঞ মাননীয় স্পিকার, এবং আমরা এটাকে করতে চাই স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার উপর নির্ভর করে। জনগণ আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে নির্বাচিত করেছেন। সেই আস্থার প্রতিদান দেওয়াই হবে এই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। অর্থমন্ত্রীর বক্তব্য শেষে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন বিল, আমানত সুরক্ষা বিল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, বরিশাল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, বনশিল্প উন্নয়ন সহ বেশ কিছু বিল সংসদে পাশ হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
কাজে আসছে না বিদ্যুতের 7টি বড় সঞ্চালন লাইন। ঠিকাদার সময় মতো সাবস্টেশনের কাজ শেষ না করায় এই জটিলতা। একদিকে বাড়ছে প্রকল্পের ঋণের বোঝা, অন্যদিকে গ্রাহকও বঞ্চিত। আবার উচ্চ ক্ষমতার সঞ্চালন লাইনে চার্জ না থাকায় চোরদের টার্গেট হচ্ছে এসব মূল্যবান সম্পদ। এই অবস্থায় পুনরায় দরপত্র আহ্বান করে নতুন ঠিকাদার নিয়োগের কথা জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবি। মূলত অর্থনৈতিক কারণে সাবস্টেশন তৈরির কাজ সময় মতো শেষ হয়নি স্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এনার্জি প্যাক। বরিশাল ভোলা বোরহানউদ্দিন এই ডাবল সার্কিট সঞ্চালন লাইনটি প্রস্তুত। 2022 সালে এই লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহে 230 কেভি ক্ষমতার সাবস্টেশন তৈরির চুক্তি করে রাষ্ট্রায়ত্ত কোম্পানি পিজিসিবি। মেয়াদ শেষ হয়ে গেলেও কাজের কাজ কিছুই করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। উত্তরের জেলা নীলফামারীর ডোমার হাতিবান্ধা ও ডোমার পূর্ব শহর 132 কেভি ক্ষমতার দুটি সাবস্টেশন তৈরির চুক্তি থাকলেও তা হয়নি এখনও। এ এলাকায়ও অলস বসে আছে সঞ্চালন লাইন, যা মূলত কোনো কাজে আসছে না। অনেকদিন কাজ বন্ধ হয়ে আছে। কেন বন্ধ? ওরা কি জানো কেন কাজ বন্ধ করলো, আমরা তো জানি না। কেউ আসে না, কেউ দেখো না, কাজ বন্ধ আছে। একই দশা শিবচর গোপালগঞ্জ 132 কেভি ক্ষমতার সাবস্টেশনের ক্ষেত্রেও। সেখানেও পুরোপুরি প্রস্তুত সঞ্চালন লাইন, কেবল সাবস্টেশনের অভাবে সরবরাহ করা যাচ্ছে না বিদ্যুৎ। ভোলা, নীলফামারী, গোপালগঞ্জ সহ এরকম 7টি নতুন সাবস্টেশন তৈরির কাজ 2022 ও 23 সালে পেয়েছিল এনার্জি প্যাক। মেয়াদ ছিল 2.5 বছর। সময় মতো কাজ না করায় চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করতে যাচ্ছে পিজিসিবি। প্যাকেজ 8 নিয়ে আমাদের এনার্জি প্যাকের সাথে একটা চুক্তি হয়েছিল। পরে দেখা গেল যে ওদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তারপরে ব্যাংকের সাথে এপিজি তাদের সমস্যা দেওয়া, কারণ তাদের লোন টোন অনেক বেশি ছিল বলে আমরা শুনছিলাম। পরে আমরা ওটাকে টার্মিনেট করে আমরা তখন নতুনভাবে টেন্ডারে যাই। আমরা এখন আল্লাহর রহমতে একটা ফাইনাল স্টেজে চলে এসেছি। তা আশা করতেছি যে এটা আমরা অচিরেই চুক্তি স্বাক্ষর করব। সম্প্রতি পাহারাদারদের বেঁধে রেখে নাটোরের বড়াই গ্রামে পাওয়ার গ্রিড সাবস্টেশন থেকে অন্তত 2 কোটি টাকার মালামাল লুট করে ডাকাত দল। পিজিসিবির এসব সঞ্চালন লাইনের অনেক কিছু চুরির শঙ্কা করছে কর্তৃপক্ষ। এই জাতীয় ঘটনা অনেক কয়েক জায়গায় ঘটছিল, যাক পরে কিন্তু আমাদের ঠিকাদার প্রপার প্রিকশন নিয়ে বা যত তাড়াতাড়ি মালামাল এনে কিন্তু আবার চালু করে দিয়েছে। এটা আসলে কঠিন হয়ে যেতেছে, কারণ দেখা যেতেছে যে যত সিকিউরিটি দিয়ে নেই কেন তারা যেভাবে আসে অস্ত্র নিয়ে, সেক্ষেত্রে ওই সিকিউরিটিগুলো আসলে ওদেরকে আটকাতে পারে না। আসলে এনার্জি প্যাক কেন 7টি সাবস্টেশনের কাজ সময় মতো শেষ করতে পারল না তা নিয়ে বিস্মিত বিদ্যুৎ বিভাগ। এ নিয়ে টেলিফোনে কথা হয় ঠিকাদার প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সাথে। বেসিক্যালি করতে পারি নাই, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। The Bangladesh Community Bank, যেটা আছে পুলিশের ব্যাংক, ইট ওয়াজ স্যাংশন ব্যাংক বিকজ অফ দ্য বায়াজি। দেন ওই যে র্যাবের যিনি প্রধান ছিলেন তার কারণে স্যাংশন ব্যাংক ছিল। যখন ব্যাংক আবার রাজি হয়েছে, যখন আবার নতুন কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে, তখন এটা ওয়াজ অলরেডি টার্মিনেট দ্য কন্ট্রাক্ট এবং তারা অলরেডি টেন্ডার করে দিয়েছে, প্রাইসও নিয়েছে। এখন ওনারা ওটা অ্যাওয়ার্ড করে না বিকজ অফ দ্য প্রাইস ইজ অলমোস্ট ডাবল। পাওয়ার গ্রিড কোম্পানির আশা নতুন ঠিকাদার দ্রুততম সময়ে শেষ করবে সাবস্টেশনের কাজ। পাশাপাশি ডিজাইন সহ যাবতীয় বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করার কথাও বলছে সংস্থাটি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। চাহিদার তুলনায় গ্রাহকরা অতিরিক্ত তেল সংগ্রহের কারণেই পাম্পগুলোই কাটছে না জ্বালানির সংকট। সকালে ডিপো থেকে তেল ঢুকলেও ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের লম্বা লাইন। পাম্প মালিক ও সংশ্লিষ্টদের অভিযোগ, গ্রাহকদের বাকবিতণ্ডার কারণে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া যাচ্ছে না। জানান, কারো হয়তো 2 লিটার পেট্রোল প্রয়োজন, কিন্তু তিনি 5 লিটারের জন্য দাঁড়িয়ে থেকে বিবাদে জড়াচ্ছেন। এতে পেছনের সারিতে বাড়ছে যানবাহনের সংখ্যা। তাছাড়া ডিপো থেকে নিয়মিত সরবরাহ এলেও চাহিদা পূরণে তা অপর্যাপ্ত বলছে পাম্প সংশ্লিষ্টরা। জানান, প্রতিদিন ডিপো থেকে একই পরিমাণ তেল পাচ্ছেন তারা, কিন্তু আগে যে বাইকার 200 টাকা তেল নিতেন, এখন সুযোগ পেলে তিনিও 1000 টাকা তেল কিনছেন। এমন মজুতদারের মনোভাবের কারণে আরও প্রকট হচ্ছে জ্বালানি তেলের সংকট। 12 ঘন্টার ভিতরে যদি 6 ঘন্টা যদি তেলে যদি সমস্যা এসে যায়, তো মানুষেরা বাকি কাজ করবো কখন? সরকার বলতেছে যে রিজার্ভ আছে, আবার আমরা পাম্পে আসলে এই যে সিরিয়াল ধরা লাগে। ভোগান্তি তো হচ্ছে, ভোর 5টা দিকে লাইনে দাঁড়িয়েছি, এখন অবশেষে পাচ্ছি। ফজর নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়েছি,
এখন বাজে 10টা, তেল পাচ্ছি, এতেই ফিলিংসটা মানে স্বস্তি আসতেছে, কিন্তু ভোগান্তি সেটা শেষ নাই। জ্বালানি তেলের বিষয়ে বিস্তারিত জেনে আসব। মিরপুরে আমাদের জন্য অপেক্ষায় রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, ডিপো থেকে তো জ্বালানি তেলের গাড়ি এসেছে, এখন সেখানকার কি অবস্থা দেখছেন? সরবরাহ স্বাভাবিক হলো কিনা? মারফি, জ্বালানি তেলের সরবরাহ রয়েছে, তবে সকাল থেকে যে কয়টি পাম্প ঘুরেছি কোনো পাম্পে সকাল 9টা বাজে তেল এসেছে, কোনো পাম্পে সকাল 10টা বাজে এসেছে, কোনো পাম্পে 12টা নাগাদ তেল এসেছে। তবে তেলের যে সিরিয়াল আমি যদি বলি, আমার পেছনে দেখাতে চাই যে গাড়ির কিন্তু আসলে কোনো অভাব নেই বললেই চলে। প্রচুর পরিমাণে গাড়ি, প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তা জুড়ে আসলে এই গাড়ির লাইন তৈরি হয়েছে। পাশাপাশি মোটরসাইকেল এবং গাড়ির সমান সমান হারে যদি বলি যে এই বিশাল লাইনে পরিণত হয়েছে। তবে ভোক্তাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে তারা আসলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই তেল নেওয়াটা তাদের জন্য একটি দুঃসাধ্য কাজ হয়ে দাঁড়িয়েছে, যে প্রচণ্ড রোদেও আসলে তারা এই কষ্ট করে লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে। অনেকেরই একদম নিত্যদিনের প্রয়োজন বলেই তারা এই তেলটি আসলে নেওয়ার জন্য এত সিরিয়ালে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কিন্তু তারা আসলে তেল নিচ্ছে। তবে দেখতে পাচ্ছেন যে তেল গাড়িতে সরবরাহ করা হচ্ছে এবং যেই পরিমাণ আসলে তারা চাচ্ছেন সেই পরিমাণই দেওয়া হচ্ছে। সকল পাম্পেই যে রেশনিং করা হচ্ছে বিষয়টি এমন নয়। কিছু কিছু পাম্পে যারা সাধারণ জনগণ রয়েছেন, যারা ক্রেতা রয়েছেন, তাদের চাপে কোথাও কোথাও রেশনিং করতে হচ্ছে, আবার কোথাও কোথাও তারা আসলে চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে। তবে যারাই আসলে তেল নেওয়ার সুযোগ পাচ্ছে তারা কেউই আসলে ফুল ট্যাঙ্কে ছাড়া আসলে তেল নিচ্ছেন না। তো সব কিছু মিলিয়ে যদি বলি আসলে মারফি, তেলের যে আসলে এই ভোগান্তি, তেল নিতে যে তাদের ভোগান্তি পোহাতে হয়, সেই ভোগান্তি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারা আসলে চাচ্ছেন যত দ্রুত সম্ভব এই তেলের সমস্যা থেকে সমাধান পেতে। মারফি। বিজয়, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এদিকে ছুটির দিনেও দেশের বিভিন্ন জেলার পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন। চাহিদা মতো তেল না পাওয়ায় বাড়ছে ক্ষোভ। চাহিদার তুলনায় পেট্রোল ও অকটেনের সরবরাহ অনেক কম থাকায় আজও রংপুর বিভাগের বহু পাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সংকট রয়েছে ডিজেলেরও। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাতেও জ্বালানি তেল নিয়ে দুর্ভোগ কাটেনি। দীর্ঘ সময় অপেক্ষার কারণে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এতে বিপাকে পড়ছেন কর্মজীবী মানুষ। পাম্পগুলোতে লম্বা লাইন, যেখানে বাইকারদের ভিড় বেশি। মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। তবে পাম্প মালিক ও ডিলারদের দাবি, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। 4 ঘন্টা হচ্ছে, কি করবো ভাই, যেখানে যারা আসছে ওরা অনেকজন 6টা থেকে আসছে। 6টা বাজে আসছে, 6টা বাজে প্রায় মিনিমাম 300 গাড়ির পিছনে দাঁড়িয়েছিলাম। 300 গাড়ি থেকে ঠেলতে পাম্পে ঢুকলাম। এখন সকাল 6টা থেকে লাইন ধরে আসতেছি, এই পর্যন্ত আসলাম। চাহিদা বেশি না, তাহলে ওই পরিমাণ তো আমি তেল পাচ্ছি না। আমার এখন লাগবে যে 35,000 লিটার, যেমন আমি আজকে পাইছি 18,000 লিটার। শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে ভোট ডাকাতি ও জামায়াত নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করছে জামায়াত ইসলামী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এখন সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। দর্শক দেখছিলেন জামায়াত ইসলামীর বিক্ষোভ সমাবেশ। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। আগামী 12 এপ্রিল পর্যন্ত ফর্ম দেওয়া হবে। মূল্য রাখা হয়েছে 2,000 টাকা, জামানত 50,000 টাকা। সকালে ফর্ম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, বিগত দিনের রাজপথের ত্যাগ, অবদান এবং সংসদে জোরালো ভূমিকা রাখার যোগ্যতা বিবেচনা করেই চূড়ান্ত প্রার্থী বাছাই করবে দলের মনোনয়ন বোর্ড। গণতন্ত্র প্রতিষ্ঠার যে পরিবেশ তৈরি হয়েছে তা অব্যাহত রাখাই বিএনপির অঙ্গীকার। যোগ্যদের মূল্যায়নের আশ্বাস দেন রিজভী আহমেদ। দলের সিদ্ধান্ত সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। সংরক্ষিত নারী আসনের ফর্ম সংগ্রহের জন্য সকাল থেকেই সারা দেশ থেকে দলটির কার্যালয়ে জড়ো হয়েছেন বিপুল নারী নেত্রী ও সমর্থকরা। দলের যে পার্লামেন্টারি বোর্ড, সেই বোর্ড সিদ্ধান্ত নেবেন সব কিছু বিবেচনা করেই, অর্থাৎ আপনাদের
আন্দোলনের ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই মানে দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। রাজপথের অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্ব নাকি কনিষ্ঠদের কাঁধে উঠবে ছাত্রদলের দায়িত্ব? বিএনপির নীতি নির্ধারকদের ভাবনা নিয়মিত শিক্ষার্থী ও গ্রহণযোগ্য নেতাদের দিয়ে ছাত্রদলকে ঢেলে সাজানো। কেউ কেউ চাচ্ছেন আন্দোলনে অবদান রাখা নেতাদের যথাযথ মূল্যায়ন। কমিটি ঘোষণার দিনক্ষণ ঠিক না হলেও দৌড়ঝাঁপ শুরু করেছেন পদপ্রত্যাশীরা। এদিকে মেয়াদ উত্তীর্ণ কমিটিকে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান আরিফিন শাকিলের প্রতিবেদন। রাকিবুল ইসলামকে সভাপতি ও নাসিরউদ্দিনকে সাধারণ সম্পাদক করে 2024 সালের মার্চে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি করে বিএনপি। 2 বছর মেয়াদী সেই কমিটির নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখে জুলাই অভ্যুত্থানে। শুধু ছাত্রদলেরই প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী শহীদ হন কোটা সংস্কার থেকে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেওয়া 24 জুলাই আগস্টে। অন্তর্বর্তী সরকারের সময় রাজপথে শক্তিশালী অবস্থান দেখা যায় ছাত্রদলের। তবে ভরাডুবি হয় ছাত্র সংসদ নির্বাচনে। গত মাসে কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার জোরেশোরে আলোচনায় জুন জুলাইতে নতুন নেতৃত্ব পেতে পারে ছাত্রদল। সম্প্রতি নয়াপল্টনে ছাত্রদলের বর্তমান শীর্ষ 5 নেতার সাথে এ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কী ধরনের ক্রাইটেরিয়া থাকবে, কারা নেতৃত্বে আসবে বা কারা আসতে পারবে না, বা যারা আসতে পারবে না তাদেরকে অবশ্যই অন্য কোথাও তাদেরকে প্রোভাইড করা হবে। প্রতিটি সিদ্ধান্ত জনাব তারেক রহমান সুচিন্তিতভাবে নেবেন। তবে বসে নেই পদ প্রত্যাশীরা। ছাত্রদলের নতুন নেতৃত্বে আসতে জোর চেষ্টা চালাচ্ছেন 2008-09 ও 2009-10 শিক্ষাবর্ষের 1 ডজন নেতা। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে তাদের শিক্ষাবর্ষের তফাৎ প্রায় 1.5 যোগ। তবে বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগ ও সাহসী ভূমিকার জন্য ছাত্রদলের নেতৃত্বে আসতে চান এই নেতাকর্মীরা। কার অন্তরীণ ছিলাম, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, আমাদের সময়গুলো কিভাবে চলে গেছে আমরা আসলে বুঝতে পারিনি। আর আমরা সিনিয়র হলেও আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে ইন্টারকানেক্টেড। যে নিয়মিত শিক্ষার্থী, তার জন্য বাংলাদেশের এই যে টোটাল শিক্ষা প্রতিষ্ঠানের যে কার্যপরিধি, এটা তার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। সন্ত্রাসবাদী রাজনীতিকে মোকাবেলার ক্ষেত্রে অবশ্যই সাহসী এবং যোগ্য নেতৃত্ব এবং ত্যাগী নেতৃত্ব, যারা অতীতে পরীক্ষিত, সেই ধরনের নেতৃত্বের প্রয়োজন আছে। 2010-11 থেকে 2015-16 শিক্ষাবর্ষের এক ঝাঁক ছাত্রদল নেতাও পদপ্রত্যাশী। তুলনামূলক জুনিয়র এই নেতাদের বেশিরভাগেরও ছাত্রত্ব নেই, কিন্তু বয়স ও অভিজ্ঞতা বিবেচনায় তাদের থেকেই নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার আলোচনা আছে বিএনপিতে। দেশ গড়ার পরিকল্পনার সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের চাহিদাকে প্রাধান্য দিয়েই একটি মেধা সৃজনশীল রাজনীতি উপহার দেবে, এরকম একটি নেতৃত্ব আমরা চাই। যারা শিক্ষার্থীদের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড থাকবে, যারা শিক্ষার্থীদের মতামত বুঝে সংগঠনের সিদ্ধান্ত নেবে, তাদেরকেই প্রায়োরিটি দিবে বলে আমি প্রত্যাশা করি। 12 সাল থেকে আমি এই দীর্ঘ পরিক্রমা 2024 সাল পর্যন্ত কখনোই দলের সংকটময় সময় কখনো নিজেকে আলে রাখিনি। আনুষ্ঠানিকভাবে সাবেক ছাত্র নেতাদের এখনও মতামত নেননি তারেক রহমান। তবে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন দলের সর্বস্তরে গতিশীলতা আনার। উপযুক্ত ছেলেরা, দক্ষ ছেলেরা তারা বেরিয়ে আসুক নেতৃত্ব থেকে, এবং তার একটা নির্দিষ্ট বয়স সীমা থাকবে। 16 বছরের 17 বছরের রাজনীতির স্বাভাবিক পরিবেশ তো ছিল না, তখন কিছু অসঙ্গতি হতেই পারে। এখন এইটা ক্রমান্বয়ে সেটা কাটিয়ে উঠবে। একাধিক ছাত্রদলের নেতা যারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হওয়ার উপযুক্ত, কিন্তু বয়স, সময়, অবস্থা এবং প্রধান সংগঠনের নেতৃত্ব আমাদের তারেক রহমান সব মিলিয়ে তাদের সিদ্ধান্ত নিতে হয়। পুরাতন এবং নতুনের সমন্বয়ে গতিশীল একটি নেতৃত্ব প্রতিষ্ঠা। নেতারা বলেন, ছাত্রদলের নতুন নেতৃত্বে যারাই আসুক তাদের জন্য বিশাল চ্যালেঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের শক্তিশালী অবস্থান ও ভাবমূর্তি পুনরুদ্ধার করা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশজুড়ে হামে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, বাড়ছে সংক্রমণও। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেছে এক শিশুর। 17 মার্চ থেকে হাসপাতালটিতে মৃত্যু হলো 10 জনের। ময়মনসিংহ মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছেন 20 জন। আইসিইউতে শয্যা সংকটের কারণে শ্বাসকষ্টজনিত রোগীদের বাবল সিপ্যাপ পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 29 জন ভর্তি হয়েছে। এখানে গত জানুয়ারি থেকে এখনো পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় 48 শিশু মৃত্যু হয়েছে।
এছাড়া সিলেট, বরিশাল, কুষ্টিয়া, চাঁদপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের রোগী বাড়ছে। এদিকে আজ ষষ্ঠ দিনের মতো 18 জেলার 30 উপজেলায় শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে টিকা দেওয়া শুরু হবে। হাম হচ্ছে একটা ছোঁয়াচে রোগ, ওটা তো মনে করেন একটা বাচ্চা থেকে আরো 10টা বাচ্চা ছড়াচ্ছে। টাকা গেলে টাকা পাবো, মানুষগুলো তার মানুষ পাবো না। সরকারতে দাবিলো আমার বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, মানে একটু নিজের মতো করে দেখার জন্য। নবজাতক যে ওয়ার্ড 28 দিনের নিচের বাচ্চারা থাকে, ওইখানে যাদের ভেন্টিলেটর প্রয়োজন হবে তাদেরকে আর আমাদেরকে ঢাকায় পাঠাইতে হবে না, আমরা এইখানেই সাপোর্ট দিতে পারবো। কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম সংক্রমণ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। শয্যা সংকটে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এমন পরিস্থিতিতে বিকল্প হতে পারে নির্মাণ কাজ শেষে 1.5 বছর ধরে পড়ে থাকা 100 শয্যার শিশু হাসপাতাল। শয্যা সংকট, তাই এক ওয়ার্ডের মধ্যেই জায়গা হয়েছে হাম আক্রান্ত এসব শিশুদের। বাড়তি শয্যা না থাকায় অনেক শিশুকে রাখা হয়েছে কুমিল্লা মেডিকেলের বারান্দাতেও। ফলে চিকিৎসা নিতে আসা রোগীর পাশাপাশি সংক্রমণ ঝুঁকিতে রয়েছে অন্যরাও। সারা শরীরে গুলা কি উড়ি ফুরি গেছে, মাথাতে পাততলা পর্যন্ত পুরো মুখটা গা হয়ে গেছে। শুধু হামের নিয়ে সমস্যা নিয়ে আসছিলাম, কালকে এক্সরে করাইছি, আজকে নিউমোনিয়া ধরা পড়ছে। একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চা যখন পসিং থাকবে, সেটা জায়গাটা বাড়াইতে হবে, যেহেতু এটা ভাইরাস। হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে চাপ বেড়েছে দ্বিগুণ। কুমিল্লা ছাড়াও চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী সহ আশপাশের জেলা থেকেও হাম আক্রান্ত রোগীরা আসছে হাসপাতালের আইসোলেশনে। আজিগঞ্জের ডাক্তার বলল যে চাঁদপুরে যদিও আপনি নেন, আপনাদের বাবুর যে কোনো মোটা অক্সিজেন লাগতে পারে, কিন্তু চাঁদপুরে অক্সিজেনটা দিতে পারবে না। আপনার আবার চাঁদপুর থেকে ঘুরে কিন্তু কুমিল্লায় যেতে হবে। এদিকে যত বাচ্চা আছে ওই বাচ্চা থেকে বেশি দুর্বল। এদিকে শিশু রোগীদের জন্য নির্মিত বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার 1.5 বছর পরও পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়। ভবন থাকলেও জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্র না থাকায় জরুরি সময়েও চিকিৎসা শুরু করা যাচ্ছে না বলে জানালো স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বিশেষায়িত হাসপাতালটি চালু করা গেলে শিশুদের জন্য সুষম চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হতো। অবকাঠামো নির্মাণের সঙ্গে ফার্মেসি সেক্টর টেন্ডার হেড অফিস, আমাদের এইচএডি হেড অফিস এটা প্রায় করে ফেলছে। আর ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি এগুলো তো স্বাস্থ্য অধিদপ্তরই ম্যানেজ করে দিবে আর কি। বিশেষায়িত হাসপাতাল মানে কি, সেখানে জেনারেল পেডিয়াট্রিক্স থেকে শুরু করে তার সাব স্পেশালিটি সমস্ত কিছু থাকবে, ইনক্লুডিং পেডিয়াট্রিক সার্জারি। তাহলে আপনি একটা প্রতিষ্ঠানে এসেই কিন্তু আপনি সব ধরনের সার্ভিস আপনি পাচ্ছেন। সিভিল সার্জন জানালেন, জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্র বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে জানানোর কাজ চলছে। দেখেন, হাসপাতালটা করার পরে এখানে জনবল নিয়োগ দিতে হবে, শিশু চিকিৎসক নিয়োগ দিতে হবে। তো চিকিৎসক নিয়োগ ছাড়া শুধু হাসপাতাল করলে সেটা আমরা কথাবার্তা বলতেছি এবং আমরা এটা নিয়ে কাজ করছি। অভিযোগ রয়েছে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের মধ্যে দায়িত্ব নেওয়ার ধাক্কাধাক্কিতে হাসপাতালটির জনবল, আসবাবপত্র ও যন্ত্রপাতি আনা সম্ভব হয়নি, যে কারণে এখনো অব্যবহৃত রয়ে গেছে হাসপাতালের ভবনটি। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। সংবাদের প্রথম অংশে যেরকমটা বলছিলাম, শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে ভোট ডাকাতি ও জামায়াত নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করছে জামায়াত ইসলামী। সেখানে আছেন সহকর্মী এবে আজিজ, আমরা তার সাথে যুক্ত হচ্ছে। আজিজ, বিক্ষোভ মিছিল কোথায় গিয়ে শেষ হবে, কি বলছে নেতাকর্মীরা, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ। মিছিলটি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে। এই মিছিলটি শুরু হয়েছে। মিছিলটি ধারণা করা হচ্ছে বিজয়নগর পানির পাম্পের ওদিকে গিয়েই শেষ হবে। মূলত গতকাল শেরপুর 3 এবং বগুড়া 6 আসনে যে উপনির্বাচন হয়েছে, সেই ভোটের ফলাফল যেটি কারচুপির অভিযোগ করেছে জামায়াত ইসলামী,
তারা বলছে যে এই দুটি নির্বাচনে দলীয় সরকারের অধীনে হয় মূলত ব্যাপক কারচুপি করা হয়েছে এবং তাদের দলীয় যে প্রার্থী সেই দলীয় প্রার্থীদের পরাজিত করে দেওয়া হয়েছে এবং পরিকল্পিতভাবে করা হয়েছে বলেই অভিযোগ করেছে জামাতের নেতারা। এখানে মিছিল পূর্ব সমাবেশে কথা বলেছেন জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। তিনি বলেছেন যে মূলত বিএনপি তাদের দলীয় প্রার্থীদের বিজয়ী করতেই মূলত এই নির্বাচনে জামাতের প্রার্থীদের ভরাডুবি দেখিয়েছে এবং এখানে তাদের যে নেতাকর্মীরা নির্বাচনে কাজ করেছে তাদেরকে নানাভাবে হয়রানি করার অভিযোগ করেছেন জামাতের সেক্রেটারি। এছাড়া জামাতের অন্যান্য নেতারা যারা কথা বলেছেন তারাও মূলত দায় বিএনপির উপর চাপিয়েছেন এবং বলছেন যে বিএনপি নেতাকর্মীরা তাদের জামাতের নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে তাদেরকে কেন্দ্রে যেতে দেওয়া হয়নি এবং বিএনপির নেতাকর্মীরা জাল ভোট দিয়েছেন। এর পাশাপাশি যারা জামায়াতের নেতাকর্মী ছিল তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়েছে, বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করা হয়েছে। এরকম বেশ কিছু অভিযোগ করা হয়েছে মূলত জামায়াত ইসলামের পক্ষ থেকে এবং তারা বলছেন যে এই দুটি আসনে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফলাফল বাতিল করে আবার নির্বাচন দেওয়ার দাবি জামাতের নেতারা জানিয়েছেন এবং তারা বলছেন যে এই দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে যে চিত্রটা আগে দেখা গিয়েছিল এখন সেই চিত্রের আবার পুনরাবৃত্তি হয়েছে। ধন্যবাদ। দেশে প্রগতিশীল শক্তির উত্থানে সংস্কৃতি চর্চা বাড়ানোর তাগিদ দিয়েছেন শিক্ষাবিদ সহ বিশিষ্ট জনেরা। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তারা। ২ দিন ব্যাপী এই আয়োজনে সারা দেশ থেকে যোগ দিয়েছেন সংগঠনের সদস্যরা। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশন শুরু হয় সকালে। তার এই বাণী প্রয়োজন ছিল। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজন উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, পুঁজিবাদকে বিদায় করে সামাজিক মালিকানার নতুন পৃথিবী গড়ে তুলতে না পারলে সংস্কৃতি থাকবে না। ব্যক্তিগত সংস্কৃতি সামাজিক সংস্কৃতিরই অংশ, কাজেই আমাদের সংস্কৃতির চর্চার উপরে ভরসা করতে হবে। সেইখানে এই রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের যে ভূমিকা সেটা গুরুত্বপূর্ণ এবং ওইখানেই আমাদের ভরসা। সভাপতির বক্তব্যে মফিদুল হক বলেন, সংস্কৃতি চর্চা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। গানকে সমাজের গভীরে নিয়ে যাওয়ার যে সম্ভাবনা এবং যে প্রত্যয় সেটাও আমরা এখানে খুঁজে পাই। সঙ্গীতকে দিয়ে সমাজের জাগরণ যদি ঘটাতে হয় তাহলে নানাভাবে সক্রিয়তার প্রয়োজন হবে। 2 দিন ব্যাপী এই আয়োজনে যোগ দেন সারা দেশ থেকে আসা সংগঠনের সদস্যরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। নির্বিচার দূষণে হুমকির মুখে কর্ণফুলী নদীর জীববৈচিত্র্য। কয়েক দশকে বিলুপ্ত হয়েছে নানা প্রজাতির মাছ। চট্টগ্রামের প্রাণপ্রবাহ খ্যাত এই নদী হারিয়েছে জৌলুস। কর্ণফুলী ঘিরে যাদের জীবন জীবিকা তারা যেন এই রূপ বদলের প্রত্যক্ষ সাক্ষী। বলা হয় মাছে ভাতে বাঙালি। এক সময় শত প্রজাতির মাছের অফুরন্ত ভাণ্ডার ছিল এই কর্ণফুলী নদী। মিঠা, মিশ্র ও সামুদ্রিক মাছের অবাধ বিচরণ ক্ষেত্র ছিল এই নদী। তবে গত 2 দশকে পাল্টেছে চিত্র। দখল দূষণে এই নদী হারিয়েছে তার জৌলুস। এখন আর মেলে না জালবর্তি মাছ। রূপচান্দা, তারপর দেয়া ইলিশ মাছ, চটফড়ি, কলম্ব, পাগালা, এগুলা সব আইটেমের মাছ আমরা পাইতাম। আমরা আগে 10-15 বছর আগে আমরা বহুত কিছু মাছ পাইতাম, আইটেম মাছ, অনেক কিছু জাল ফেললে আমরা অনেক মাছ পাইতাম। মাছ নেই অন্য নদীতে গেলে মনে করেন যদি পাতলা জাল লই যায়, লম্বা জাল লই, ধরেন যেন মাছ পাইতো 20,000, সেখানে মাছ পাই 2,000। এই নদী বিশেষজ্ঞের গবেষণা মতে 80-র দশকেও কর্ণফুলীতে প্রায় 140 প্রজাতির মাছ দেখা যেত। এর মধ্যে মিঠাপানির মাছ 66 প্রজাতির, মোহনায় লবণাক্ত পানির মাছ 59 প্রজাতির এবং সামুদ্রিক নোনা পানির মাছ অন্তত 15 প্রজাতির। আর এখনকার চিত্র বিস্মিত হওয়ার মতো। এগুলোর প্রজনন, এগুলোর বাসস্থান, এগুলো সব কিছু তাদের যেই অ্যাকোয়াটিক যে এনভায়রনমেন্ট সবগুলোতে হ্যাম্পার হয়েছে, পলিউটেড হয়েছে, যার জন্য এই মাছের প্রজনন এবং তাদের ব্যাহত হওয়ার কারণে এই মাছগুলোর অস্তিত্ব দ্রুত কমে গেছে। উৎপাদন ও প্রজাতি কমে যাওয়ার নানা কারণ আছে বলছে মৎস্য বিভাগ। আর উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য না এলে কর্ণফুলীর জীববৈচিত্র্য আরও হুমকির মুখে পড়বে বলে সতর্ক বার্তা পরিবেশ রক্ষা আন্দোলন কর্মীদের।
যদি এই দাব্যতা সংকটটা কেটে যায় এবং দূষণটা মাত্রাটা কমে আসে, আমরা আশাবাদী যে আমরা আমাদের কর্ণফুলীকে আমরা আগের অবস্থা নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। ধীরে ধীরে এই নদী শিল্প নদীতে পরিণত হওয়ার কারণে এই নদী থেকে মাছ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এবং শুষ্ক মাছ যেটা ডলফিন আমরা বলি, এই নান্দনিক মাছটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। একসময় এই কর্ণফুলী জুগিয়েছে জীবিকা ও জীববৈচিত্র্যের নিশ্চয়তা। আজ সেই নদী লড়ছে অস্তিত্বের প্রশ্নে। নানামুখী উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে নদীর জীবনও বাঁচবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দীর্ঘদিন ধরে বন্ধ পশ্চিমাঞ্চল রেলওয়ের বেশ কিছু স্টেশন ও ট্রেন অবহেলায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। অন্যদিকে নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্যে। জীবন মানের উন্নয়নে রেলপথ সম্প্রসারণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। বিস্তারিত তুলে ধরেছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন সাব্বির হোসেন। মাছের পোনা উৎপাদনে প্রসিদ্ধ বগুড়ার আদমদিঘি একসময় ছাতিয়ানগ্রাম রেল স্টেশন হয়ে আমিষের যোগান ছড়িয়ে পড়ত দেশ জুড়ে। সেই স্টেশনটি বন্ধ 15 বছর ধরে। পরিত্যক্ত প্ল্যাটফর্মে গজে উঠেছে আগাছা লতাগুল্ম। দেখভালের অভাবে নষ্ট হচ্ছে অবকাঠামো, চুরি ও ব্যাহত হচ্ছে মূল্যবান সরকারি সম্পদ। হাড়ি পাতিল, সরষা, আলু, মানে কাঁচা যে সমস্ত বাজার এখান থেকে মালটা বুক হতো। অনেক মানুষ বেকারত্ব আছে, তারপরে মনে করেন যে অনেকের ব্যবসা নষ্ট হয়ে গেছে। আগে ছাতিয়ানগ্রাম অনেক জাঁকজমক ছিল, এখানে অনেক দোকানপাট ছিল। মাদুরের জন্য বিখ্যাত হেলালিয়া হাট রেল স্টেশন বন্ধ হয়ে পড়ায় কর্মহীন অনেক মানুষ। ট্রেন আসলো, মাল ডাল আমরা নিয়ে আসলাম, ওখান থেকে নামালাম, আবার মাল উঠালাম, আবার মনে করেন যে শহরে এদিকে ওদিকে সেদিকে নিয়ে যাওয়া পারতাম। আর তা তো মনে করেন যে এখন ট্রেনও থামে না, আমাদের কোনো মালামালও নিয়ে যাওয়ার কোনো অসুবিধা। ওখানে নিয়ে বুক করা লাগে, এখানে ক্যারিং খরচ বেশি লাগছে। মনে করেন ভ্যান ভাড়া দিয়া সান্তাহার রায়নগর নিয়ে বুক করা লাগছে। বুক করা ওখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। আর এখানে হলে এখানে মানে সব কিনা এখানে মনে বুক করা খরচ কম পড়তেছিল। তথ্য বলছে 2008 সালের পর লোকবল সংকটের অজুহাতে এ অঞ্চলে একে একে 46টি লোকাল ও মেইল ট্রেন বন্ধ করে কর্তৃপক্ষ। সেই সাথে বন্ধ হয়ে যায় 70টি রেল স্টেশন। এর নেতিবাচক প্রভাব পড়ে স্থানীয় হাটবাজার ও জীবিকায়নে। যাতায়াত ও পণ্য পরিবহন খরচ গুনতে হচ্ছে 2 থেকে 3 গুণ। মাল উঠতেছিল, মানুষজন উঠছিল, টিকিট করতেছিল, খুব ভালো ছিল। কিন্তু এখন তো লোকাল গাড়ি নাই আর মানুষও হয় না। আগে মালটাল বুক হচ্ছিল, মাদুর বুক হচ্ছিল, মুরগি বুক হচ্ছিল, ডিম বুক হচ্ছিল, তামাক বুক হচ্ছিল। কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি যাতায়াত ব্যবস্থা ও পণ্য পরিবহন সহজ করতে এ অঞ্চলে রেলপথ সম্প্রসারণের পরামর্শ দিচ্ছেন সচেতন নাগরিকরা। স্টেশনগুলো যেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেটা চালু করা, গাড়ি যেগুলো ছিল লোকাল গাড়িগুলো সেটা আবার পুনরায় চালু করা, এবং এই যে এই ডবল লাইন, এটা এই 3টা বিষয় অতি গুরুত্ব সহকারে দেখে সরকার এবং রেলওয়ে কর্তৃপক্ষ বিবেচনা করবেন। পশ্চিমাঞ্চলীয় রেলপথ উন্নয়নে একটি মেগা প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। এটি বাস্তবায়ন হওয়ার পর গুরুত্ব বিবেচনায় কয়েকটি ট্রেন ও স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হবে বলছেন এই কর্মকর্তা। লোকবলের দরকার হয়, আমরা একসঙ্গে এগুলো দিতে পারি না, এটা একটা বিষয়। আর কিছু কিছু স্টেশনে আমাদের লাইনের কিছু সংস্কার করতে হবে, সিগন্যালিং সিস্টেমের সংস্কার করতে হবে। লোকাল ট্রেন যখন চালু করব এই সমস্ত স্টেশনগুলোকে তখন আমাদের চালু করার প্রয়োজনীয়তা দেখা দিবে, তখন আমরা কিছু কিছু স্টেশনও চালু করে দিব। এসব ট্রেন আর বন্ধ স্টেশনগুলো চালু করা গেলে একদিকে যেমন রেলওয়ের ঐতিহ্য ফিরবে, অন্যদিকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে, চাঙ্গা হবে গ্রামীণ অর্থনীতি। তাই পশ্চিমাঞ্চল রেলওয়ের সম্প্রসারণে সরকারকে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের। শফিক ছোটন, যমুনা নিউজ, সান্তাহার, বগুড়া। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে ঘিরে প্রস্তুত পাকিস্তানের 2 শহর ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি। এরই মধ্যে ইসলামাবাদ পৌঁছেছে মার্কিন নিরাপত্তা দল। বৈঠকের ভ্যানু, সেরেনা হোটেল এবং এর আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় নেওয়া হয়েছে 7 স্তরের নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও স্পেশাল ফোর্স SSG। পাকিস্তানের পক্ষ থেকে মধ্যস্থতায় নেতৃত্ব দিবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মনির।
যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং ঐতিহাসিক শহর রাওয়ালপিন্ডি যেন পরিণত হয়েছে নিরাপত্তা দুর্গে। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শান্তি আলোচনার আয়োজনের জন্য প্রস্তুত দেশটি। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল আলোচনা। হোয়াইট হাউস জানিয়েছে স্থানীয় সময় শনিবার সকালে শুরু হবে প্রথম দফার বৈঠক। আলোচনা চলতে পারে 15 দিন পর্যন্ত, ফলে প্রতিনিধি দলের সদস্যরা দীর্ঘ সময় ইসলামাবাদে অবস্থান করতে পারেন। উচ্চ পর্যায়ের এই বৈঠক ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। সেনাবাহিনীর নিয়মিত সদস্যদের পাশাপাশি মোতায়েন করা হয়েছে স্পেশাল ফোর্স এসএসজি, পুলিশের এলিট টিম, রেঞ্জার, সিটিডি এবং গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে এসেছে 30 সদস্যের নিরাপত্তা দল। তাদের বহরে রয়েছে সাজোয়া যান, ইলেকট্রনিক জ্যামার সহ অর্ধশতাধিক সামরিক যান। তল্লাশি অভিযান, নজরদারি, প্রবেশপথে কড়াকড়ি সহ 7 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। রাজধানীর রেড জোনে অবস্থিত সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে এই বৈঠক। ইতিমধ্যে হোটেল খালি করে নিরাপত্তার আওতায় নেওয়া হয়েছে। শহর জুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। হোটেলের কয়েক কিলোমিটারের মধ্যে জারি করা হয়েছে রেড জোন। বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ প্রবেশপথ। সব মিলিয়ে তৈরি করা হচ্ছে নিচ্ছিদ্র বলয়। এমন একটি সংকটের মধ্যস্থতা করছে পাকিস্তান, এতে আমরা গর্বিত। আশা করছি আলোচনার মাধ্যমে সংকটের দ্রুত সমাধান হবে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সঙ্গে থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনীতিক জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। পাকিস্তানের পক্ষ থেকে অংশ নেবেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, কেন পাকিস্তানকে বেছে নেওয়া হলো? বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি সময় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কার্যকর মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে ইসলামাবাদ। দুপক্ষের সাথেই নিয়মিত যোগাযোগ রেখেছেন পাকিস্তান সেনাপ্রধান আসিফ মুনির। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে নন ন্যাটো অ্যালাই সম্পর্ক, অন্যদিকে ইরানের সাথে দীর্ঘ 900 কিলোমিটার সীমান্ত দুপক্ষের কাছেই গ্রহণযোগ্য করে তুলেছে পাকিস্তানকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। যুদ্ধবিরতির ঘোষণার 2 দিন পরও অচল অবস্থা কাটেনি হরমুজ প্রণালীতে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে জাহাজ চলাচলে এখনও কড়াকড়ি আরোপ করে রেখেছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, প্রণালীতে আটকে রয়েছে প্রায় 800 জাহাজ, যেগুলোর মধ্যে 300-র বেশি তেলবাহী ট্যাঙ্কার। এই পরিস্থিতিতে চলমান সংকট সামাল দিতে একটি আন্তর্জাতিক জোট গঠনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধবিরতি ঘোষণার পরও স্থবিরতা কাটেনি হরমুজ প্রণালীতে। শর্ত মোতাবেক হরমুজ অবমুক্ত করার কথা থাকলেও এখনও এই পথের নিয়ন্ত্রণ ছাড়তে নারাজ ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। অনুমতি ছাড়া প্রণালীর পথ পার হওয়ার চেষ্টা করলে সরাসরি আঘাত করা হবে হরমুজের পথে চলাচলকারী যে কোনো নৌযানকে। আইআরজিসির এমন হুঁশিয়ারির জেরে যুদ্ধবিরতির প্রথম দিন বুধবার গুরুত্বপূর্ণ এই নৌপথ পার হতে পারে মাত্র 5টি জাহাজ। দ্বিতীয় দিনে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় 6টিতে। যেখানে দৈনিক গড়ে অন্তত 138টি জাহাজের চলাচল ছিল গুরুত্বপূর্ণ এই নৌপথে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় 800-র কাছাকাছি, যার মাঝে 300-রই বেশি তেলবাহী ট্যাঙ্কার। এদিকে চলমান পরিস্থিতির জেরে অস্থিতিশীল বিশ্ববাজার। দফায় দফায় বাড়ছে জ্বালানি তেলের দাম। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি পৌঁছেছে $96.75, যা আগের তুলনায় বেড়েছে প্রায় 0.87%। একই সঙ্গে WTI ক্রুড তেলের দামও 1% বেশি বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ পরিস্থিতির জেরে জার্মানিতে টন প্রতি জ্বালানির দাম বেড়েছে প্রায় $400। অন্যান্য বন্দরে প্রতিদিন আমাদের হাজার হাজার কন্টেইনার নামিয়ে রাখতে হচ্ছে, যেখানে স্টোরেজ ফি গুনতে হচ্ছে প্রায় কয়েক মিলিয়ন ডলার। স্বাভাবিকভাবেই এই খরচের চাপে সাধারণ ভোক্তারাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এমন অবস্থায় হরমুজের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চলমান সংকট সামাল দিতে একটি আন্তর্জাতিক জোট গঠনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। পথটির নিরাপত্তা নিশ্চিত এই মুহূর্তে প্রধান শর্ত। উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা প্রায় 1000-এর কাছাকাছি জাহাজকে সময়মতো বের করে আনা সম্ভব কিনা সেটি এখনো অনিশ্চিত। এই অবস্থা সমাধানে একটি আন্তর্জাতিক জোট গঠন করা জরুরি। এটি কোনো দেশের একক নয়, বরং বিশ্ব বাণিজ্যের বৃহত্তর স্বার্থ হয়ে দাঁড়িয়েছে, যার দায়িত্ব নিতে হবে কার্যকরী একটি জোটকে।
এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানিয়েছে, হরমুজ পার হতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার সাথে একটি সমন্বয়ে আসতে হবে নৌযানগুলোকে। যেতে হবে IRGC নেভি নির্ধারিত রুটগুলো ব্যবহার করে। এদিকে এখন থেকে নতুন এক নেতৃত্বের হাতে থাকবে হরমুজের নিয়ন্ত্রণ। লিখিত এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কিং মেকার হতে পারেন মুসলিম ভোটাররা। অনেক আসনেই জয় নির্ধারণের মাপকাঠি তারা, তাই মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনগুলোর টিকিটও পাচ্ছেন মুসলিম প্রার্থীরা। 294 আসনের মধ্যে 72টিতে সংখ্যালঘু গোষ্ঠীর প্রার্থী দিয়েছে কংগ্রেস। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মুসলিম প্রার্থী 44 জন, আর বামফ্রন্টে এই সংখ্যা 27। তবে উল্টো পথে হারছে বিজেপি। পশ্চিমবঙ্গে নির্বাচনে কোনো মুসলিম প্রার্থী দেয়নি দলটি। পশ্চিমবঙ্গ থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার 27%ই মুসলিম জনগোষ্ঠী। 2011 সালে হওয়া সবশেষ আদমশুমারি অনুযায়ী রাজ্যের মুসলিম বাসিন্দা 2,46 লাখ। গত 15 বছরে যা আরও বেড়েছে। সংখ্যালঘু হলেও বিপুল জনগোষ্ঠী রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর। তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হিসেবে পরিচিত মুসলিমদের সমর্থন পেতে তাই উঠে পড়ে লেগেছে বাকি দল। রাজ্যের সবচেয়ে বেশি মুসলিম মুর্শিদাবাদ জেলায়, যেখানে 47 লাখের বেশি বাসিন্দাই মুসলিম, যা জেলার মোট জনসংখ্যার 66%। সবশেষ বিধানসভা নির্বাচনে মুসলিম বিধায়ক নির্বাচিত হয় 42 জন, যে তালিকায় মুর্শিদাবাদেরই 14 জন এমএলএ। আরেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা মালদা, যার 20 লাখ অর্থাৎ 51%-এর বেশি মুসলিম। উত্তর দিনাজপুরে এ হার 50%-এর কাছাকাছি। এছাড়া বীরভূম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, কোচবিহার, নদিয়া ও পূর্ব বর্ধমান সহ আরও কয়েকটি জেলায় রয়েছে বিপুল মুসলিম ভোটার। তারা সবাই দিদির পক্ষে, ওরা প্রার্থী জানেন একটাই প্রার্থী হলো দিদি। তবে আপনি যখন পীর পরিবারের বললেন, অবশ্যই তারা আমাকে আলাদাভাবে সম্মান দিচ্ছে। সংখ্যালঘুরা বুঝে গেছে যে এই সরকার এবং আগের সরকার তাদেরকে যেভাবে অন্যায় অত্যাচার করেছে, তাদের কোনো উন্নয়ন হয়নি। মুসলিম ভোট ব্যাংক পেতে মরিয়া দলগুলো, তাই নির্বাচনের সবচেয়ে বেশি 72 জন মুসলিম প্রার্থী দিয়েছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে যে সংখ্যা 46, উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম প্রার্থী রয়েছে বামফ্রন্ট ও ISF-এও। ব্যতিক্রম কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। আসন্ন নির্বাচনে একজন মুসলিম নেতাকেও প্রার্থী বানায়নি দলটি। উল্টো নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার সংশোধনের মাধ্যমে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে মোদী প্রশাসনের বিরুদ্ধে। এই পদ্ধতির কারণে পশ্চিমবঙ্গে এবার ভোটাধিকার হারিয়েছেন 27 লাখ মানুষ, যাদের বেশিরভাগই মুসলিম। আগামী 23 ও 29 এপ্রিল 2 দফায় অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।